This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Co-powered by Anmol. যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। নবারুণ ভট্টাচার্যের হারবার্ট কিভাবে বিস্ফোরণ ঘটবে এবং তা কে ঘটাবে সে সম্পর্কে জানতে রাষ্ট্রযন্ত্রের এখনও বাকি আছে লিখেছিলেন নবারুণ ভট্টাচার্য। হারবার্টের ওই শরীরটা চুল্লিতে ঢোকানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ শুরু হয়েছিল, লোকজন ভয়ের চোটে দৌড়দৌড়ি শুরু করেছিল। পরে পুলিশ ওই বিস্ফোরণের নমুনা সংগ্রহ করে ডিনামাইটের টুকরো পেয়েছিল। মৃতদেহের সঙ্গে ডিনামাইটের টুকরো। আসলে চীনা নাগরিক হঠাৎই অচেনা হয়ে গেলে কি করতে পারে বলুন তো রাষ্ট্র? কি করার থাকে? স্বাধীনতা দিবসের প্রাক রাতে গোটা বাংলা কিন্তু রাস্তায় নেমে এসেছিল। এমন স্বতঃস্ফূর্ত ছিল সেই রাত দখল যে পরদিন প্রধানমন্ত্রীর ওই লালকেল্লার ভাষণেও প্রাধান্য পেয়ে গেছিল নারী নিরাপত্তায়। আগামীকাল 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। শিক্ষক দিবসে এক শিক্ষকের কি হাল সেটা তো দেখছেন। দেখবেন এরকম শিক্ষকরা যদি এরকম হন তাহলে যে কি হবে আমরাও সেটা বুঝতে পারছি। হয়তো সেটা বুঝতে পারছি বলেই আমরা সবাই পথে নামছি। জানেন তো আরেকটা জিনিস, কালকেই সুপ্রিম কোর্টে জমা পড়বে সিবিআই এর একটা খামবন্ধ রিপোর্ট। যদিও শুনানিটা কাল হচ্ছে না, কারণ প্রধান বিচারপতি তিনি অসুস্থ, কিন্তু তা সত্ত্বেও আজকের রাতটা আবার রাস্তায় কাটাবে বাংলা। 14ই আগস্টের পর আরও একবার, যেহেতু শুনানিটা পেছোচ্ছে, হয়তো এরপর আবার। দেখুন, রাজ্যের দিকে দিকে ফের মানুষ রাস্তায় নামছেন, রাস্তায় থাকছেন, সারা রাত রাস্তায় থাকবেন বলে ঠিক করছেন। তার কারণ তো একটাই, কারণ তারা তিলোত্তমার জন্য সুবিচার আনবেন বলে ঠিক করেছেন। দাবি তুলছেন একটাই তো, উই ওয়ান্ট জাস্টিস। আরেকটা কাজ তাদের বোধহয় আজ থেকেই শুরু হয়ে গেল, জানেন তো, সেটা হলো অপেক্ষা, ধৈর্যের পরীক্ষা। বিচারের দাবিতে যেভাবে ধৈর্য ধরে আছেন ডিএ আন্দোলনকারীরা বা চাকরি প্রার্থীরা, সেভাবেই বোধহয় তিলোত্তমার বিচারের দাবিতে যারা রাত জাগছেন তাদেরও অনেক অনেক প্রস্তুতি নিয়ে থাকতে হবে। বলা তো চায় না কতগুলো রাত জাগতে হয়, এতে কি হতে পারে। দেখুন, এত মানুষ যারা রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, একদিনের জন্য তারা কি হতাশ হয়ে পড়বেন? মনে হয় না। পরিস্থিতিটা এখন সম্পূর্ণ অন্যরকম। আদালত আর একটা মেয়ের মধ্যে টানাপোড়েনের আগুনটা, এই যে প্রতিবাদের আগুন চারপাশে জ্বলছে না, সেটা কখনো নিভে যেতে পারে নাকি? নাকি আজকের পর আগুনটা আরও উস্কে উঠবে, কারণ আরও একদিন শুনানির জন্য তাদের একইভাবে সুবিচার দাবি করতে হবে। সুপ্রিম কোর্টের সুবিচার যাতে দ্রুত আসে, সেজন্যই তো আজকের রাতটা জাগছেন তারা। আজকে রাত জাগার কর্মসূচি, রাত দখলের কর্মসূচি, সেটা তো একটা কারণেই, যে কর্মসূচি নিশ্চিতভাবেই স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবে রাজনৈতিক নেতাদের জন্য একটা বড় চিন্তার বিষয়, জানেন তো, বেশ বড় চিন্তা। দেখুন, রাজনৈতিক প্রতিপক্ষের রাজনৈতিক মোকাবিলা করা, যেটা আপনারা জানেন, আপনারা বোঝেন, রাজনৈতিক নেতাদের চেনা সাবজেক্ট। কিন্তু যে মহিলারা তৃণমূলের ভোট ব্যাংক, তারা যদি রাস্তায় নেমে আসেন, যদি ওই লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী প্রশ্নের মুখে পড়ে যায়, তাহলে কি হবে? পুজোর আগেই যদি মা দুর্গা, মানে আমাদের দুর্গারা, নারী জাগরিত হন, তাহলে কোন মন্ত্রে তার মোকাবিলা করা যাবে বলুন তো? রাজনৈতিক দলগুলোই বা তার কিভাবে মোকাবিলা করবে? চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও, আসল মারি দিচ্ছি মোরা, ওদের এখন কপাল পোড়া। খাচ্ছি মোরা খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব, ডুবছে ওরা ডুবছে দেখো, আনমোল মারি লাজবাব। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। এই প্রশ্নগুলো কমন এলে না হয় কথা ছিল, জানেন তো, কিন্তু সিলেবাসের বাইরের থেকে আসা প্রশ্নের উত্তর সেটা কি করে পাবেন? উত্তরটা তো এখনও হাতড়ে বেড়াচ্ছে রাজ্য প্রশাসন, হাতড়ে বেড়াচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল। 4 জুন লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর
আত্মবিশ্বাসের কথা মনে আছে, আকাশ ছোঁয়া, সেটাই স্বাভাবিক ছিল। এরকমভাবে ব্যবধান বাড়িয়েছেন 70-এর মুখে ছাই দিয়ে। এই তারাই এখন চরম বিভ্রান্তির মুখে দাঁড়িয়ে। একটা কথা মনে হচ্ছে জানেন তো, কারো কারো নিশ্চয়ই মনে পড়ছে ওই 2006-এ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর তৎকালীন বাম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সেই গর্বিত অহং ভরা উক্তিটা মনে আছে? আমরা 235 আর ওরা 30। আর তার 3 বছরের মধ্যেই শেষের শুরু। এবারও তো মাত্র 3 মাসের মধ্যেই পরিস্থিতিটা আমূল বদলে যেতে দেখলাম। আবহাওয়া কীভাবে বদলেছে দেখেছেন? সৌজন্যে ওই তিলোত্তমার ধর্ষণ আর হত্যার 27 দিনের মাথায় তাই ওই নবারুণ ভট্টাচার্য নতুন করে আমাদের মনে পড়লেন কারণ চারপাশে ছোটোখাটো বিস্ফোরণ শুরু হয়ে গেছে। তো একের পর এক আওয়াজ শুনছি। বিস্ফোরণ নম্বর 1, আর.জি. কর হাসপাতালে গণকনভেনশনের মঞ্চ থেকে বিস্ফোরণ ঘটিয়েছেন হাসপাতালের কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান সমীর রায় সকলের সামনে স্বীকার করেছেন পছন্দের ছাত্রছাত্রীদের নম্বর বাড়ানোর জন্য নাকি হুমকি দিতেন সন্দীপ ঘোষ। সেই সন্দীপ ঘোষ ওই আর.জি. করের প্রাক্তন প্রিন্সিপাল, এখন আপাতত সিবিআই হেফাজতে। কি দাপট! কথা না শুনলে ট্রান্সফারের হুমকি টুমকি জুটতো জানেন তো। এই কথাই তো বলেছেন তিনি। গত পরশু সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পর তিলোত্তমার মার বাবাও তো TV9-কে বলেছিলেন যে দুর্নীতি চক্রের শিকার হয়েছিল তাদের মেয়ে। সমীর রায় কি বলেছেন জানেন? বলেছেন যে কোনো ঘটনা ঘটার পেছনে একটা পরিবেশ কাজ করে। আর.জি. করে নাকি ওই ধর্ষণ আর খুনের উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছে। এবার দেখুন, বিস্ফোরণ যদি না বলি তাহলেও কি আর.জি. করের এই কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের হেডের কথাকে গুরুত্ব না দিয়ে থাকা যায়? আর ইনফ্যাক্ট বিস্ফোরণ ছাড়া আর কী বা বলবো? ডিনামাইটের থেকে কম শক্তিশালী বিস্ফোরক তো তার এই বক্তব্যের মধ্যে মজুত নেই, তাই না? এই অর্ডারটা আসে নাকি প্রিন্সিপালের কাছ থেকে, এবং আমি কিন্তু সেখানে দিইনি, নাম্বার পেন্সিল দিয়ে দিইনি। এই কারণে আমাকে প্রিন্সিপাল অফিসের কাছে একটা ঘরে নিয়ে যাওয়া হলো ডেকে, এবং 2 গুন্ডা ব্যক্তিকে আমার কাছে পাঠানো হলো। তারা আমাকে বলল যে আপনি কেন দেননি। তারা আমাকে ক্রুদ্ধচক্ষু দেখিয়ে বলল যে আপনার কি ট্রান্সফার হওয়ার ইচ্ছা হয়েছে? আমার মনে হয়েছে যেখানে খুব বড় নেক্সাস কাজ করে। কিভাবে কারা কাজ করে আমি বলবো না বা জানি না, আমি তো এখনো জানি না। কিন্তু একটা ঘটনা ঘটার পেছনে এনভায়রনমেন্ট থাকে। আমাদের যেমন এজেন্ট হোস্ট এনভায়রনমেন্টাল ডিজিজের জন্য, আমাদের ডিজিজটা একটা কিলিং হয়েছে, রেপ হয়েছে, তার পেছনে আমাদের এজেন্ট আছে। যে এজেন্ট হয়েছে ডাইরেক্টলি কিলার বা ডাইরেক্টলি রেপিস্ট, যে আমাদের যাকে বের করার চেষ্টা করছি, তার এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়েছে এখানে। চালাও। আমি? আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। আর.জি. করের এই চোরি যে এরকম একটা বিস্ফোরণ ঘটাবেন, এটা কি রাষ্ট্রযন্ত্র জানতো? আর বিস্ফোরণ যখন ঘটিয়েই ফেলেছেন, তখন বলি আর.জি. করে ধর্ষণ আর খুনের মতো পরিবেশ রয়েছে, এটা যেরকম একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি, এই ধরনের ঘটনা ঘটানোর মতো এজেন্ট হাসপাতালে কাজ করছে। এবার এই এজেন্টরা কারা? ডাক্তারি পরিভাষায় যারা রোগ পরিবহন করে, ওই ভাইরাস, ব্যাকটেরিয়া, চিকিৎসকরা তাদের এজেন্ট বলে চিহ্নিত করেন। এবার গণকনভেনশনের মঞ্চ থেকে একজন স্বাস্থ্য শিক্ষাকর্তা আর.জি. করের শরীরে অপরাধ বহন করে ঘুরে বেড়ানো এজেন্টের কথা বলছেন। ভাবতে পারছেন সেই এজেন্ট তাহলে কে বা কারা? এই প্রশ্ন তো উঠবে, জানতে হবে তো, তাই না? তবেই তো রোগের কারণ, রোগ কিভাবে ছড়াচ্ছে সেটা জানলে তবেই না তার চিকিৎসা হয়। দেখুন, তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনায় এখন পর্যন্ত একজনই গ্রেফতার হয়েছেন, তার নাম সঞ্জয় রায়। এবার যদি ধরেও নি যে তিলোত্তমার পরিণতির জন্য একা সঞ্জয় দায়ী, তাহলে তো প্রশ্নটা শেষ হয়ে যায় না, তাই না? আর.জি. করে কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান বলছেন আর.জি. করে খুন আর ধর্ষণের উপযুক্ত পরিবেশ রয়েছে। তার মানে
সঞ্জয়ের মতো অপরাধ মনস্ককে লালন পালন করার মতো, তার অপরাধ প্রবণ মানসিকতায় সার ঢেলে পুষ্ট করার মতো লোকজন আরজি করে আছেন। মানতে হবে তো এটা। তাদের চিহ্নিত করতে না পারলে কি হবে? এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠান্ডা মাথায় ভাবুন, উত্তরটা তো খুব পরিষ্কার, তাই না? যদি এই পরিবেশটাই থেকে যায়, যারা এই পরিবেশটাই করেছে, যারা এই পরিবেশের মধ্যে এই ব্যাকটেরিয়া ভাইরাসের মতো ঘুরে বেড়াচ্ছে, তাদের যদি নিকেশ না করা যায়, তাহলে ভবিষ্যতে আরও কোনো মেয়ের পরিণতি যে তিলোত্তমার মতো হবে না তার গ্যারান্টি দেওয়া যাবে। কারণ আরজি করে এই পরিবেশটা তো তৈরি হয়েই গেছে। তিলোত্তমার ঘটনাটা যে নিছক একটা ধর্ষণ নয়, শুধুমাত্র একজন বিকৃতকাম পুরুষের লালসার শিকার তিলোত্তমা যে নাও হতে পারেন, আমাদের কিন্তু প্রথম থেকেই সন্দেহটা ছিল, আগামী দিনেও থাকবে, এটা মানতে হবে। এবার সিবিআই যদি জানায় যে সঞ্জয় ছাড়া আর কাউকে এই ঘটনায় জড়িত বলে তাদের মনে হয়নি, তাও থাকবে সন্দেহটা। তার কারণ তিলোত্তমার বাবা মা বলেছেন তাদের মেয়ে দুর্নীতি চক্রের শিকার, আর আরজি করের প্রফেসর সমীর রায় বলছেন হাসপাতালে খুন ধর্ষণের এজেন্ট ঘুরে বেড়াচ্ছে। এবং তার থেকেও বড় কথা, সিবিআই নিজেরা বলেছে ঘটনাস্থল, পয়েন্ট অফ অকারেন্স, প্লেস অফ অকারেন্স, এই জায়গাটা অল্টার্ড হয়েছে, অর্থাৎ সূত্র পাওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে। তাহলে কি করে আমরা নিশ্চিন্ত হয়ে থাকবো যে এটা জাস্ট একটা বিচ্ছিন্ন ঘটনা? এই অপরাধের অনুকূল পরিবেশ কি শুধুই আরজি করে রয়েছে? গতকাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াদের একটা জেনারেল বডি মিটিং ছিল, জানেন তো? সেই জেনারেল বডি মিটিংয়ে কি হলো সেটা যদি একবার শোনেন, একবার জানেন, তাহলে আপনাদের মনেও এই একই প্রশ্নটা জাগবে যে এটাকে কি আমরা এরকমভাবে শুধু ওই আরজি করের ঘটনা বলে এড়িয়ে যেতে পারবো? ওই মিটিংয়ে কি ঠিক হয়েছিল জানেন? আজ তারা হাসপাতালের অধ্যক্ষ আর ডিনকে ঘেরাও করবেন, জানতে চাইবেন কেন, কাদের নির্দেশে পরীক্ষায় নম্বর কারচুপি চলতো। পরীক্ষার হলে কিছু ছাত্রছাত্রীকে কেন টোকাটুকির সুযোগ করে দিতে বাধ্য হতেন কর্তৃপক্ষ। একদম ঠিক শুনছেন, টোকাটুকির ব্যবস্থা করে দিতে বাধ্য হতেন কর্তৃপক্ষ, এটাই অভিযোগ। আজ তাদের বক্তব্যটা, তাদের প্রশ্নগুলো যে অমূলক ছিল না সেটা কিন্তু তারা প্রমাণ করে দিয়েছেন। আজ উত্তরবঙ্গ মেডিকেলের প্রিন্সিপাল ইন্দ্রজিৎ সাহার ঘরে এই ডাক্তারি পড়ুয়ারা কিন্তু একা যাননি, তাদের সাথে কারা গেছিলেন জানেন? তাদের শিক্ষক শিক্ষিকারা, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টাল হেডরা। আর তারা কী করেছেন জানেন? ফাইল পত্তর থেকে ট্যাবুলেশন শিট বার করে নিয়ে দেখিয়ে দিয়েছেন কিভাবে নম্বরের কারচুপি হয়েছে। এটাকে বিস্ফোরণ বলবেন না? এভাবে যে বিস্ফোরণ ঘটবে তা কি আগে বুঝেছিলেন নর্থ বেঙ্গল মেডিকেলের প্রিন্সিপাল বা নর্থ বেঙ্গল মেডিকেলের ডিন? অনেক অভিযোগ, আর অভিযোগের কোনো শেষ নেই। ওরা প্রিন্সিপাল চাপ দিয়ে আমাদের পোস্ট গ্রাজুয়েট ছেলেকে দিয়ে প্রেশারাইজ করে নম্বর সালাকারি মুছে লেখা হয়েছে, এর ইনভেস্টিগেশন হলে আমরা ডাটা দেখিয়ে দেবো। এই অভিযোগ ঠিক নয়, আর আমি এক্সামিনারও ছিলাম না, তো কাজেই নাম্বার বাড়ানোর কোনো প্রশ্ন ওঠে না। আমি এই বিষয়ে কোনো অবগত নই। অভিযোগ করতে পারে, কিন্তু আমি তো বলার সুযোগ পাচ্ছি না। না, আমি কোথায় বাড়ালাম? আমি কোথায় নাম্বার বাড়িয়েছি? কিভাবে সম্ভব? বিভাগীয় প্রধানরা কি মিথ্যা কথা বলছেন? আমি এনকোয়ারি করব, আমরা তদন্ত করবো ব্যাপারটা। এখন শোনার পরে বলছেন তদন্ত করবেন, জানতেন না কিছুই? বিভাগীয় প্রধান আমাকে আগে বললে আমি নিশ্চয়ই তদন্ত করতাম। এই দেখো, একজন ভালো করে দেখো, সব সাদা কালি দিয়ে নম্বর চেঞ্জ হয়েছে, এতে দিয়ে বুঝতে পারবি না। এই যে সাদা হয়েছে, এখানে কারেকশন হয়েছে, এই যে সাদা হয়েছে, এখানে কারেকশন হয়েছে। আর কোনো এখানে নিয়ম হচ্ছে কোথাও কোনো কারেকশন হলে এটা মার্কস যাবে না। দিস স্ক্যান কপি শুড গো বা দেয়ার। এটা দেখো, কোনোটাতে নম্বরে কারেকশন নেই, 80 হয়েছে। চকতে দিলে থাকবো মোরা পাশে তোমার সারাক্ষণ। খেলায় হেরে পাল্টি মারা মানবে না তো মোদের। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসি জিতবে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই গো তুমি এলে আমার ঘরে। দুর্যোগকেও ছন্দে বাঁধা স্পর্ধাও তো
রবি কবি দেখাতে পারেন, কিন্তু উত্তরবঙ্গ মেডিকেলের ডিন তিনি কি রবীন্দ্র অনুরাগী? এটা প্রশ্নটা কেন করছি জানেন তো, বাঙালি মাত্রই তো একটু রবীন্দ্র অনুরাগী হন, তাই জন্য ভাবছিলাম যদি তিনি রবীন্দ্রনাথের ভক্ত হন, তিনিও কি মনে মনে জানতেন গোপন কথাটি রবে না গোপনে? আর দুর্যোগকালে স্নায়ু নিয়ন্ত্রণে রাখাটা তো সবসময় সম্ভব নাও হতে পারে, তাই না? তাই আজ ঘর ভর্তি লোকের ওই চাপের মুখে হাজার চেষ্টা করেও কিন্তু তিনি কিছু আলটিমেটলি গোপন করতে পারেনি। কারণ পরীক্ষা চলাকালীন কারা তাকে ফোন করত, পরীক্ষার হলে কড়া গার্ড দিলে কারা বলতো হল থেকে একটু বেরিয়ে যান, কাদের কথায় হোয়াইটনার লাগিয়ে নম্বরে কারচুপি করতে বাধ্য হয়েছেন মেডিকেল কর্তৃপক্ষ, এই সব কটা প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য হয়েছেন। এটাও কি কম বড় কিছু বিস্ফোরণ নাকি? আমি এক্সাম হলে ঢুকলে আমাকে এক্সাম হল থেকে বার করার জন্য ফোন আসে। কে করেছে? নাম চাই। সবসময় যে ডাইরেক্ট ফোন আসতো তা না, অনেক ক্ষেত্রে অভিক ফোন করেছে। ফাইনাল ইয়ারে দু একবার শাহিন সরকার ফোন করেছিল, কিন্তু আমার কষ্ট হয় জানো, যে আমরা যদি তখন অ্যাকশন নিতাম এই মেয়েটাকে হারাতে হতো না। বারবার ফোন আসতো। এবার এক্সাম হলে যদি এক্সাম হলে ফোন ধরার কথা না, যদি বারবার ফোন আসতে থাকে আমি ডিস্টার্ব ফিল করে বেরিয়ে যেতাম। করিয়ে দাও। আমি করি না ম্যাম। স্যারও আমাকে দু একবার বলেছেন যে তুমি ওখানে বেশিক্ষণ না থেকে চলে এসো, কিন্তু আবার স্যার বলেছেন। হ্যাঁ, কলেজে মোবাইল নিয়ে অভিজ্ঞদের ভিতরে ঢোকে, কি করে ঢোকে TV9 বাংলা দেখিয়েছে সে ভিডিও। গত বছর তো সে কিভাবে ঢোকে? এই বছরও ঢুকেছিল WBMC অবজারভার হিসেবে। চালা আমি আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। কি কাণ্ড বলুন তো, কেঁচো খুঁড়তে এখন আর কেঁচো টেঁচো নেই, এখন অজগর খুঁড়তে খোঁড়াখুড়ি শুরু হয়েছে। দেখতে তো পাচ্ছেন এক জায়গায় শুরু আর বাকি জায়গায় কিভাবে সেটা ফুঁড়ে বেরোচ্ছে। ভাবা যায় কারা চাপ দিতেন? এই প্রশ্নের উত্তরে দুটো নাম করেছেন উত্তরবঙ্গ মেডিকেলের ডিন, অভিক দে, শাহিন সরকার। এবার অভিক দেকে তিনি যিনি 9ই আগস্ট RG কলেজের সেমিনার রুমে লাল জামা পরে ঘুরছিলেন, তিলোত্তমার দেহের আশেপাশে দাঁড়িয়ে থাকা ভিড়ে মিশেছিলেন, এটা IMA জানিয়েছে। তিনি লাল জামাকে নিয়ে অবশ্য আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন, যেন তিলোত্তমার মার বাবা আমাদের সাথে যখন কথা বলছিলেন তারা কিন্তু প্রথম থেকে বারবার এক লাল জামার কথা বলেছিলেন। তাদের সন্দেহ ছিল ওই লাল জামা পরা ভদ্রলোক কোনো কিছু লুকোতে চাইছেন বা কিছু একটা সংগ্রহ করতে চাইছেন, ঘুরঘুর করছিলেন আর কি। সব কিছু মিটিয়ে খুব তাড়াহুড়ো করে সব শেষ হয়ে যাক, মিটে যাক, এরকম একটা তার একটা বিরাট ব্যস্ততা আর কি। অভিক দে সেদিন নাকি ময়না তদন্তের পর তিলোত্তমার দেহ হাসপাতাল থেকে নিয়ে তড়িঘড়ি পানিরহাটির বাড়িতে চলে গেছিলেন। আপনাদের মনে আছে সেটা, আমরা দেখাচ্ছিলাম সেদিন। বাবা মা পানিহাটি থানায়, আর বাড়ির সামনে সববাহী গাড়িতে একা পড়েছিল তিলোত্তমা, কারণ তড়িঘড়ি নিয়ে চলে গেছিল। এখন শুনছি ওই অভিক দেই নিয়ে গেছিল। এবার তার আগের দিন সুপ্রিম কোর্টের শুনানিতে CBI এর হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা কি বলেছিলেন মনে আছে? বলেছিলেন ঘটনাস্থলে ব্যাপক পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের কারণেই কি এখন পর্যন্ত বিস্তর জল্পনা, বিস্তর স্পেকুলেশন থাকলেও সঞ্জয় রায় ছাড়া আর কেউ গ্রেফতার হয়নি? এর উত্তর কিন্তু CBI এখনও দেয়নি। আমরা বলছি তো এই একটা জায়গাতেই আমরা নিশ্চিত হতে পারছি না একজন না অনেকে। আর যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমরা বিশেষজ্ঞদের কথাই মানব, যারা ওই বডি দেখেছেন, যারা পোস্টমর্টেম রিপোর্ট দেখেছেন, যারা তার সহপাঠিনী, যারা দেখেছেন কি পরিমাণ অত্যাচার হয়েছে এই তিলোত্তমার শরীরটার ওপর দিয়ে, এবং যা দেখে তাদের সবার মনে হয়েছে একজন
আর কেউ ছিল না? অস্বাভাবিক না? দেখুন, কালকে শুনানি না হলেও সিবিআই সুপ্রিম কোর্টে তো রিপোর্টটা জমা দেবে, তাই না? সিজিওতে যাওয়া একদল ডাক্তারকে সিবিআই আধিকারিকরা নাকি বলেছিলেন বন্ধ খামে ভালো কিছু থাকবে। এই ভালো শব্দটা নিয়েও অনেক স্পেকুলেশন তৈরি হয়েছে। ভালো মানে কি? ভালো মানে কি ভালো ভালো কিছু নাম। এবার ভালো নাম মানে কি? মানে যাদের সম্পর্কে প্রচুর সংশয় আছে, যাদের একটা বেশ এ ব্যাপারে নাম ডাক আছে এরকম কেউ। এবার কার কার নাম থাকতে পারে? বেশ কিছু নাম তো ইতিমধ্যেই সামনে এসছে, যারা আরজি করের কেউ নন, বহিরাগত। এইবার তাদের মধ্যে তো এই অভিক ভদ্রলোকও রয়েছেন। TV9 বাংলা সেমিনার রুমের ছবি দেখানোর পর কলকাতা পুলিশ প্রেস মিট করে বলেছিল কিন্তু সেমিনার রুমে বাইরের কেউ ছিল না। ডাক্তারদের সংগঠন IMA বেঙ্গল সেই দাবি উড়িয়ে বলেছিল লাল জামা পরা ওই যে ভদ্রলোক তিনি কোনো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট না, যেটা ওই কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল বলেছিলেন। তিনি অভিক দে, SSKM এর PGT। এবার IMA দাবি করেছে, তারা তাদের দাবিতেই স্টিক করে রয়েছে। সেই অভিক তার মানে বেশ এমন একজন যাকে নিয়ে আলোচনা করার একটা ক্ষেত্র আছে আর কি। সেই অভিকই যে তাকে ফোন করে পরীক্ষার হলে গার্ড শিথিল করতে চাপ দিত, নম্বর বাড়ানোর জন্য চাপ তৈরি করতো, সে কথা তো এবার ডিন স্বীকার করলেন। কোথায়? নর্থ বেঙ্গলে। আর সেই সঙ্গে ভাবুন তো আর একটা জিনিস করলেন তিনি, প্রথিতযশা লোক মশাই যাই বলুন আর কি, এখানে ওখানে কোথায় পুতলে কোথায় ফুড়ে বেরোচ্ছেন কে জানে, বুঝে উঠতে পারছি না এখন অবধি। তো যেখানে দেখছি সেখানেই তার একটা উপস্থিতি দেখতে পাচ্ছি, যে অরণ্যদেবের মতো সব জায়গায় আছেন আর কি। একসঙ্গে আরও একটা কাণ্ড করেছেন তিনি, জানেন তো, রাজ্যের এই স্বাস্থ্য শিক্ষার দুর্নীতিতেও তিনি রাজ্যের শাসক দলকে জড়িয়ে দিয়েছেন। কেন বলছি? প্রথমত দেখুন একটা জিনিস, এটা তো খুব স্বাভাবিক ছিল, তিলোত্তমার মৃত্যুর পর কোনো ঘটনাতেই রাজ্যের শাসক দলের দিকে সরাসরি আঙুল ওঠার ক্ষেত্র ছিল না। মুখ্যমন্ত্রী অত্যন্ত কড়া স্টান্স নিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে এনকাউন্টার করা হোক, মানুষ যা চায় সেগুলোই তারা বলছিলেন, কোথাও গিয়ে কনফ্লিক্ট ছিল না। একটা ঘটনা ঘটেছে, সেটার সুবিচার মানুষ চাইছে, তারাও চাইছিলেন, দিতে চাইছিলেন সুবিচার, কোথাও কোনো অসুবিধা ছিল না। কিন্তু রাজ্যের মেডিকেল কলেজগুলোতে যে থ্রেট কালচার তৈরি হচ্ছে বলে অভিযোগ, সেই থ্রেট কালচার যারা চালায় তাদের নাম করতে গিয়েই তো তৃণমূলকে জড়িয়ে ফেললেন সন্দীপ সেনগুপ্ত, উত্তরবঙ্গ মেডিকেলের ডিন অফ স্টুডেন্টস। অভিক দে রাজ্যের সেই বিরলতম ব্যক্তি যিনি একজন সরকারি চাকুরিজীবী হলেও তৃণমূলের ছাত্র পরিষদের সদস্য ছিলেন। অথচ ওয়েস্ট বেঙ্গলের সার্ভিস রুল বলছে রাজ্যের কোনো সরকারি কর্মচারী কর্মী সংগঠনটা ছাড়া, মানে সরকারি কর্মী সংগঠন যেটা, সেটা ছাড়া সরাসরি কোনো রাজনৈতিক দল করতে পারবেন না, সে যেই হোক না কেন। এবার নিয়ম থাকলে তার ব্যতিক্রম তো থাকবে, ওই বলে না এক্সেপশনস প্রুভ দ্য রুল, সেইটাই হয়েছে আর কি। ওই নিয়ম থাকলে অভিকের মতো কয়েকজন নিয়মের ব্যতিক্রম তো থাকবেনই। অভিককে অবশ্য TMCP সাসপেন্ড করেছে, এটাও ঠিক কথা। কিন্তু ঘটনা কি জানেন, তাতেই কি মানে সাসপেন্ড করলেই যাবতীয় সম্পর্ক ছেদ হয়ে গেল? অতীতটা, অভিকের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ যখন উঠেছে তখন তো তিনি TMCP-তেই ছিলেন, দোর্দণ্ড প্রতাপ। এবার 2 নম্বর পয়েন্ট, কেন স্বাস্থ্য শিক্ষা দুর্নীতিতে শাসক দলের অস্বস্তি হচ্ছে তার কারণ তো একা অভিক নন। উত্তরবঙ্গ মেডিকেলের ডিন তো বললেন শাহিন সরকারের নাম, নতুন নাম তাই না, ইদানিং শোনেননি। অন্তত এই আরজিকর কাণ্ডে শোনার কথাও হয়তো ছিল না, এক্ষেত্রে শোনা গেল এবং শোনার পর জানা গেল তার কৃতিত্ব খুব কম কিছু তো না। কে এই শাহিন সরকার? শাহিন সরকার উত্তরবঙ্গ মেডিকেলের TMCP সদস্য। তার থেকেও বড় কথা, শাহিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন নেফ্রোলজির অধ্যাপক চিকিৎসক অর্পিতা রায়চৌধুরী। ডক্টর অর্পিতা রায়চৌধুরী বলেছেন শাহিন নাকি কদিন আগেই উত্তরবঙ্গ মেডিকেলের এক ছাত্রীকে ফোন করে ধর্ষণের হুমকি দিয়েছেন। জুড়ল তো রাজ্যের উত্তর আর দক্ষিণ, রাজ্যের দক্ষিণে আরজিকর মেডিকেল আর উত্তরে নর্থ বেঙ্গল মেডিকেল। রাজ্যের 2 প্রান্তে তাহলে একই পরিবেশ। এক জায়গায়
ধর্ষণের হুমকি পাচ্ছেন, আর আরেক জায়গায় তিলোত্তমা ধর্ষিতা মৃত। এরপর যদি প্রশ্ন তোলেন যে এরকম ধর্ষণ আর খুনের মতো অপরাধ ঘটানোর মতো একই রকম অনুকূল পরিবেশ কি তাহলে রাজ্যের সর্বত্রই তৈরি হয়েছে, উত্তর থেকে দক্ষিণ? তাহলে আবার আপনাকে কেউ বাংলা বিরোধী বলবে না তো। আমরা আসলে এই সমস্ত বাঁকা প্রশ্নগুলো কেন তুলি জানেন তো? কারণ অর্পিতা রায়চৌধুরী তো বলেছেন আগে প্রতিবাদ করলে হয়তো মেয়েটাকে মরতে হতো না। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসত বাটি। আমার কষ্ট হয় জানো, যে আমরা যদি তখন অ্যাকশন নিতাম এই মেয়েটাকে হারাতে হতো না। আমার অপরাধ বোধ হয়, ওদের হয় কেন, হয় না কেন আমি জানি না। আমার প্রত্যেক মুহূর্তে মনে হয় যে এই থ্রেড কালচার যদি নষ্ট করতে পারতাম মেয়েটা মরতো না। সেটা ডক্টর অভিজ্ঞদের লবি, এবং সে একা নয়, তার সাথে জড়িত অনেকজন রয়েছে। ওরা এটাও বলেছে যে তোরা এখন কি করবি, ঘটনা শান্ত হয়ে গেলে আমরা আবার ফিরবো, আবার তোদের দেখে নেব। এখন যারা বেরিয়ে আসছেন নিজেদের অভিজ্ঞতার কথা বলছেন তাদেরকেও থ্রেট দিচ্ছে। এই যে বলছেন নতুন করে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, কারা দিচ্ছে, কাকে দিচ্ছে? এখানকার টিএমসিপির এক নেতা, কি নাম? শাহিন সরকার, সে আমাদের কোনো ছাত্রীকে দিয়েছে। কবে? আজকে বা গতকাল। এক্স্যাক্টলি আমার ছাত্রছাত্রীদের থেকে জানুন। তখনই সাহস হয় যখন দেশের নামজাদা লয়ার সুপ্রিম কোর্টে গিয়ে এদের ডিফেন্ড করে। তো এই মাফিয়া সংস্কৃতি তো তৈরি করেছে, কলেজের লেখাপড়া মাতচুল হয়ে গেছে। আপনি কাঁদছেন? কাঁদবো না। মেয়েটা মারা যাওয়ার পর থেকে প্রতিদিন মনে হয় আমি সন্তান হারা হয়েছি। আমি আমার ছেলে মেয়েদের, ছাত্রদের আমার দ্বিতীয় পরিবার মনে করি। কলেজের ভয়ের চাষ চলছে। কালকে রাতেও যখন একটা জিবি ডেকে আমরা সবাই মিলে এর বিরোধিতা করেছি, এখানে এসেও তারা ধমকি দেওয়ার চেষ্টা করেছে, এমনকি মারধর করারও চেষ্টা করেছে। কিন্তু ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসত বাটি। শুনলেন ডক্টর অর্পিতা রায়চৌধুরীর কথাগুলো। শিক্ষিকারা তারা তো সন্তান সমূহ বলেই দেখেন ছাত্রছাত্রীদের। ভেতরটা কিরকম কাঁপছিল না? কত বড় একটা কথা বলে গেলে। দেখো 2011 সালের পর থেকে অনেক বড় বড় ঘটনা ঘটেছে, কিন্তু মানুষ তৃণমূলের সঙ্গে থেকেছে, এটা তো মানতেই হবে, তাই না? যে দলের হাতে লোকসভা, বিধানসভা, প্রত্যেকটা জায়গায় এরকম একটা বিশাল জনগণের সমর্থন রয়েছে, তাদের পাশে মানুষ আছেন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সমস্ত রকম বিপদ, সমস্ত রকম দুঃসময়েও তারা কিন্তু মানুষের সমর্থন পেয়েছেন। এবং সব থেকে নির্দিষ্ট করে বললে তৃণমূল যিনি নেত্রী, মুখ্যমন্ত্রী, তার সাথে মানুষ কিন্তু ছিলেন। এই প্রথমবার সাধারণ মানুষের মুখোমুখি বোধহয় হচ্ছে তৃণমূল, মানুষ পথে নামছেন। আজকেও সন্ধে হতে না হতেই মানুষ যেভাবে রাস্তায় বেরিয়ে এসছেন, এবং সব থেকে বড় কথা যেভাবে তিলোত্তমার পরিবার আন্দোলনকারীদের পাশে এসেছেন, প্রতিবাদে সামিল হচ্ছেন, সেটাকে অশনি সংকেত হিসেবে কিন্তু কেউ দেখতে পারেন, কেউ সিঁদুরে মেঘ খুঁজতে পারেন। এটা তাদের সমস্যা, এটা তাদের মানসিক চাপ। মানসিক চাপে পড়লে অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে হয়, তাই না? অনেক সিদ্ধান্ত নেওয়া হয়ে যায়, আবার অনেক সিদ্ধান্ত নিতে দেরিও হয়। অভিজ্ঞকে সাসপেন্ড করার সিদ্ধান্তটা নিতে তৃণমূলের ছাত্র পরিষদের দেরি হয়েছে কিনা, বা শাহিনের মতো ছাত্র নেতাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে কিনা, এটা নিশ্চয়ই টিএমসিপি ভাববে। আমরা শুধু বলতে পারি আমরা স্বাস্থ্য শিক্ষার এই ভেতরের যে অবস্থাটা না, একদিকে একটা ভঙ্গুর অবস্থা, একদিকে একটা অসহিষ্ণু পরিবেশ, একদিকে অস্বাস্থ্যকর পরিবেশ, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা আমাদের কাজ করছি, বাংলার স্বার্থে করছি। যে মেডিকেল কলেজে পড়তে গিয়ে, কাজ করতে গিয়ে তিলোত্তমাকে জীবন দিতে হলো, সেই মেডিকেল কলেজে ছেলে মেয়েদের ভর্তি করাতে এসে বাবা মারা এরপরে নিশ্চিন্তে থাকতে পারবেন বলুন তো? পারছেন না তো।
ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে, হাসপাতালের এই থ্রেট কালচার নিয়ে মাথার মধ্যে এক রাস দুশ্চিন্তা ভর করছে। সেটাও আমরা না হয় দেখাই, অন্তত তারা ভাববেন যে তাদের এই দুশ্চিন্তাটা আরও অনেক বাবা মা শেয়ার করছেন। সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় ভালো র্যাঙ্ক করে তবেই চান্স মিলেছে আর.জি. কর মেডিকেল কলেজে। অথচ কৃতি সন্তানকে এমবিবিএস কোর্সে ভর্তি করাতে এসে মা বাবার চোখে মুখে উদ্বেগ। আমরা বাবা মায়েরা তো সবাই তো একটু ভয় কাজ করবেই এর মধ্যে। ভয় তো কাজ করছে, ভয় তো একটু কাজ করছেই, ভেতরে একটু খটকা লাগছে কিরকম। ভয়, খটকা, ভয় ধরিয়ে দিয়েছে তিলোত্তমা পর্ব, ভয় ধরিয়ে দিয়েছে সন্দীপ এবং সন্দীপের টিমের কুকীর্তি। নদিয়ার আরংঘাটা থেকে আসা এক অভিভাবক বলেই ফেললেন, আজকে আমার ছেলে এখানে অ্যাডমিশন নিচ্ছে, সত্যি গার্জেন হিসাবে পারিপার্শ্বিক যা পরিস্থিতি এবং মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আর.জি. কর নিয়ে আমরা ভীষণই ভীতস্ত বলবো, কিন্তু তবুও এত পড়াশুনো করে আজকে একটা জায়গাতে ওরা চান্স পাচ্ছে। আর.জি. করে যথেষ্ট রেপুটেশন ছিল, কিন্তু কিছু সংখ্যক মানুষের জন্যে এটা কেন? যে প্রতিষ্ঠান চিকিৎসক তৈরি করে সেখানেও এত ভয়। বারুইপুর থেকে মেয়েকে ভর্তি করাতে নিয়ে আসা মায়ের আশঙ্কা, জানি আমরা বিশ্বাস করেছিলাম যে হয়তো ডাক্তারদের মানে এখানে কোনো ভয় নেই, ভীতি নেই, একটা নির্ভয়ে মেয়েকে পড়িয়েছিলাম, তৈরি করেছিলাম। তাতে জানি যে সর্ষের মধ্যে ভূত থাকে শুনেছিলাম, কিন্তু এত দেখছি যে সর্ষের মধ্যে সত্যিকারের ভূত থাকে। আতঙ্ক চেপেই মেয়েকে ভর্তি করাতে নিয়ে এসছেন আরও এক মা। पैनिक तो बताए ना, पैनिक तो हो ही रहा है, हम लोग तो पेरेंट्स हैं ना, तो पैनिक तो हो ही रहा है, लेकिन अंदर से हो रहा है, बाहर फील नहीं करवा रहे हैं बेटी को। যখন দেখছে যে কলেজে একটা সেকেন্ড ইয়ার পিজিডি স্টুডেন্ট, একটা ফিমেল, যে রেপড অ্যান্ড মার্ডার হয়ে গেছে, যেটাকে আবার কোনোরকম তদন্ত ছাড়াই পুরো সুইসাইড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই কলেজে, সেরকম একটা মেডিকেল কলেজে বলো বা অন্যান্য মেডিকেল কলেজ যেখানে নেক্সাসগুলো চলছে, সেই মেডিকেলগুলো যে নিজের তার মা বাবা তার নিজের সন্তানকে আসতে দেবে কোন সাহসে? আমাদের নিজেদের বাবা মারাও ভয়ে আছে, যারা আমরা প্রোটেস্টে আছি আমাদের সুরক্ষা নিয়ে, তো সেক্ষেত্রে মানে ওনাদের ভয় পাওয়াটা কোনো অস্বাভাবিক কিছু নয়। মা আমাদেরকে বলতে চাই যে আমাদের সাথে আমাদের আন্দোলনে যোগ দিন, আমাদের এই আন্দোলনকে আরও সফল করে তুলুন, যাতে পরবর্তীকালে আপনার সন্তানের সাথে কোনোদিন যাতে এরকম কিছু না হয়। শুধু মেডিকেল কলেজই নয়, সন্তানের অভিভাবক মাত্রই ভীত, সন্ত্রস্ত। কি হবে ভবিষ্যতে? এই আশঙ্কা বুকে নিয়ে পড়ুয়াদের মা বাবারা রাজপথে নামেন। গড়িয়াহাটে মিছিল থেকে দাবি উঠল, আমাদের ছেলে মেয়েদের সিকিউরিটি কোথায়? আমাদের সেটার দাবি, আমরা সেই দাবিতে মায়েরা রাস্তায় নেমেছি। দাবি একটাই, আমাদের সন্তানদের সুরক্ষা এবং আমাদের মায়েদেরও সুরক্ষা। যারা যারা দোষী আছে প্রত্যেককে ধরা দরকার, প্রত্যেকের ফাঁসি দরকার, তাহলে আমাদের বাচ্চারা কি করবে? আমরা কিভাবে বাইরে দেব পড়াতে? আজকে তিলোত্তমার মা যা হারিয়েছে সে তো আর ফেরত পাবে না। এবার সে যে অত্যাচার সহ্য করতে করতে কতবার যে মা মা বলে ডেকেছে, সেই ডাক আমরা প্রত্যেকে মা, আমরা সে ডাক কি শুনতে পারি না? আমরা অনুভব করেছি। আমরা অনেক মেয়েরা আছে রাতে পড়াশোনা করে বাড়ি ফেরে, বা অনেকে ক্যাবে যাতায়াত করে, তারা যাতে সুস্থভাবে ঠিকমতো বাড়ি পৌঁছতে পারে, তিলোত্তমার ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয়। তিলোত্তমা আমাদের যেটা করে দিয়ে গেল, তিলোত্তমার ঘটনা আমাদের অনেক, আমরা খুব সাধারণ, আমরা রাজনীতি বুঝি না, আমাদের শিরদাঁড়াটাকে সোজা করে দিয়ে গেল। দাবি একটাই, বিচার চাই, সুবিচার চাই, এখনই চাই। তিলোত্তমা আমাদের কোনখানটায় নাড়ি দিয়ে গেছে বুঝতে পারছেন? একদম ভেতর থেকে শুধু নাড়িয়ে দিয়েছে না, আমাদের শক্ত করেছে। মানুষ থেকেই মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়, আমরা মানুষ তোমরা মানুষ, তফাৎ শুধু শির দাঁড়ায়। বাংলার রাজনীতিতে ইদানিংকালে কিন্তু বহুল চর্চিত শ্রীজাতর এই লাইনটা, শির দ্বারা, এর মধ্যে একটা শব্দ, সেই শব্দটা আজকে বোধহয় ভীষণ প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে, তাই না? শির দ্বারা মানে কি? মানে শির যার ওপর দাঁড়িয়ে রয়েছে, একটু ভাবুন তো, রাজ্যের শির কি? আমাদের সরকার, নির্বাচিত সরকার যারা রাজ্য চালাচ্ছে, আর সেই শির কিসের ওপর দাঁড়িয়ে রয়েছে? প্রশাসনের ওপর। পুলিশ যার অন্যতম স্তম্ভ। আর কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার। গতকাল লালবাজারে বলছিলাম না, সম্ভবত মানব সভ্যতার ইতিহাসে কঠিনতম অপারেশনটা করে এসছেন ওই জুনিয়র ডাক্তারবাবুরা, পুলিশের কাছে শির দ্বারা দিয়ে এসছেন। এবার তার ফল কিছু হলো কি?
কলকাতা পুলিশ কমিশনারের কাছে গিয়ে তারই পদত্যাগ দাবি করে ডেপুটেশন জমা দেওয়ার পর এটা তো সবার মনে হচ্ছিল যে ওই তো এ পক্ষ খানিকটা এগিয়েছে, খানিকটা ছাড় দিয়েছে, এরা এগিয়েছে, এদের দাবি খানিকটা পূরণ হয়েছে। আন্দোলনটা কি এখানেই শেষ? জুনিয়র ডাক্তারদের আন্দোলন কোন দিকে এগোবে এবার? আজ তো দেখছি ডাক্তারদের ওই রোগ ধরে দেওয়ার থেকে সবাই রোগটা চিনে নিয়েছেন, জানেন তো। একবার শুধু ডায়াগনোসিস হয়ে গেছে, ব্যাস সবাই ডাক্তার হয়ে গেছে। এটা তো আমাদের আপনার আমার সবার অভ্যেস, তাই না? আমরা সবাই ছোটোখাটো ডাক্তার, আমরা যখনই চান্স পাই একটু প্যারাসিটামল বা একটু ছোটোখাটো যা যা হয়, কী করে পেট ব্যথা সারবে, অ্যান্টাসিড, নিজেরা ডাক্তারি করে নিই। আর এইখানে তো এত বড় একটা রোগ যেটা আমরা পাশে সবার কাছে কমন পেয়ে যাচ্ছি, সবাই সেই রোগে ভুগছেন। অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা, তার আসল জায়গাটা, তার কোনো জায়গায় যেখান থেকে সমাধান হতে পারে সেই জায়গাটা, সেটা তো ডাক্তারবাবুরাই ডায়াগনোসিস করে দিয়েছেন, জুনিয়র ডাক্তাররা। তা কি রাত জাগার অভিযানে সবার হাতে হাতে শিরদাঁড়া ঘুরছে? এত শিরদাঁড়া সাপ্লাই করা মানে তো এত লোকের শিরদাঁড়া দরকার, তাই না? তাই জন্যই তো এত শিরদাঁড়া, নাকি নিজেদের সোজা শিরদাঁড়া তুলে ধরছেন সবাই, যাতে বাকিরা বুঝতে পারেন শিরদাঁড়াটা ঠিক কেমন হওয়া উচিত। মনে হচ্ছে শিরদাঁড়া সোজা করে আরও কিছু কথা বলতেই হবে, যে কথাগুলো আপনারা জানেন, আজ না বললেই নয়। কাল আপনাদের বলেছিলাম মিছিল মানুষ খুঁজছে না, মানুষ মিছিল খুঁজছে। যেখানে এই সুযোগ মিলছে মানুষ সামিল হয়ে যাচ্ছেন। কারণ তো একটাই, তারা প্রতিবাদে সামিল হতে চান এবং তারা জানেন সব জায়গায়, সে কলকাতার যে কোনো প্রান্তে হোক, বাংলার যে কোনো প্রান্তে হোক, উপলক্ষ এক, প্রতিবাদ এক। কাল অফিস ফেরতা বাঙালি বাইপাসের ধারে যখন ওই চিকিৎসকরা মানববন্ধন করেছিলেন, তাদের পাশে পাশে দাঁড়িয়ে গেছিলেন, হাতে হাত ধরে নিয়েছিলেন। একটা জিনিস মনে হচ্ছিল, জানেন তো, আমরা এতদিন খুব ভয় পেতাম, ভয় পাওয়াটা আমাদের একটা মোটামুটি মনে হতো জন্মগত অধিকার। আর এই জন্যই সবাই আমরা আমাদের সন্তানকে একটু পুতু করি, বলি না, ওইরকম সেরকম আর কি, আগলে রাখতাম আর কি। আমাদের বাবা মারাও হয়তো করতেন। এটা সংক্রামক, ভয় সংক্রামক। আরেকটা জিনিস দেখলাম সংক্রামক, সাহস একরকম সংক্রামক, এটা জানতাম না, আজকে বুঝতে পারছি। প্রতিবাদ সেটাও তো সংক্রামক। প্রতিবাদ তো প্রথম দিন থেকেই চলছিল। ওই রাতটা যেদিন স্বাধীনতা দিবসের প্রাককালে মানুষজন বেরিয়েছিলেন না, সেদিনে তো রাতটা দখলমুক্ত হয়ে গেছে। কিন্তু ফিয়ার্স লেনে একটা প্রতীকী শিরদাঁড়ার আত্মপ্রকাশ গোটা বাঙালিকেই যেন কীরকম একটা চাবুক মেরে সোজা করে দাঁড় করিয়ে দিয়েছে, তাই না? সেটাই তো মনে হচ্ছে। ডাক্তাররাই পারে ওই পুলিশ কমিশনারের চেয়ারে শিরদাঁড়াটা দাঁড় করিয়ে রেখে আসতে। খেয়াল করে দেখুন কত ভেবে চিন্তে আরজি করের আন্দোলনকারীরা শিরদাঁড়াটা বেঁচেছিলেন। ডাক্তার তো তারা বুঝেছিলেন কোথায় সমস্যাটা, প্রবলেমটা। মাঝে ওই পুলিশকে বিভিন্ন লোক বিভিন্ন কিছু বলছিলেন, কেউ চুরি দেখাচ্ছিলেন, এসব নিয়ে বিতর্ক হচ্ছিল, কিন্তু শিরদাঁড়া নিয়ে তো আপত্তির কোনো জায়গা নেই। আর তারপর সন্দীপ ঘোষ ঘটনাচক্রে, কি আশ্চর্য ভাবুন তো, তিনি আবার হাড়ের ডাক্তার, তিনি নিজের শিরদাঁড়াটা কীভাবে ট্রিট করেছিলেন বলুন তো, এটা খুব জানার আগ্রহ রইল। আর সেদিক দিয়েও দেখতে গেলে শিরদাঁড়ার সিলেকশনটা একদম পারফেক্ট, যথাযথ। বিবি গাঙ্গুলি স্ট্রিটে 22 ঘন্টা বসে থেকে ওই ডাক্তাররা কিন্তু প্রমাণ করে দিয়েছেন তাদের মানসিক স্ট্যামিনা প্রশ্নাতীত, এবং মন শরীর সব দিক থেকে তারা শিরদাঁড়ার জোরেই দাঁড়িয়ে আছেন। কারণ রোদ বৃষ্টিতে 22 ঘন্টা এইভাবে রাস্তার ওপর বসে থাকা, জায়গা না ছাড়া, দাবি না ছাড়া, প্রতিবাদ না ছাড়া, চারটিখানি কথা না। ডাক্তাররা শিরদাঁড়া নোয়াননি বলেই তো পুলিশকে নমনীয় হতে হয়েছে, লোহার ব্যারিকেড সরিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু কোনো মহল থেকে প্রচার করা হচ্ছিল কি জানেন তো, ডাক্তারদের তরফ থেকেই নাকি বার্তা পাঠানো হয়েছিল শাসক শিবিরে, দুপক্ষের জন্যই একটা সম্মানজনক মধ্যস্থতায় আসার জন্য। আর তারপর শাসক দলের নেতাদের মধ্যস্থতাতেই নাকি পুলিশ আর ডাক্তারদের মধ্যে একটা রফা সূত্র বের হয়, এর একটু এগোবে, এর একটু পেছবে, এরকম একটা ব্যাপার।
এইটার পরেই এবং তারপর তৃণমূল এক নেতার সঙ্গে 4 জুনিয়র ডাক্তারের কথা বলার ভিডিও সামনে আসার পর কোথাও গিয়ে মনে হচ্ছিল যে রাজ্যবাসীর মনে তাহলে কি সন্দেহের বীজটা পুঁতে দেওয়া হয়েই গেল। সন্দেহ হওয়ার পক্ষে তো এই প্রমাণগুলো, হাতে গরম প্রমাণ যথেষ্ট, কিন্তু সেই বীজকে একদম গোড়াতেই অপারেশন করে ফেললেন চিকিৎসকরা। যে 4 জুনিয়র ডাক্তারকে ওই কুণাল ঘোষের সঙ্গে দেখা গেছিল, তাদের সামনে নিয়ে, তাদের সঙ্গে নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরজি করের আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, আন্দোলন চলছে, আন্দোলন থামেনি। যারা আন্দোলন করছেন লালবাজারের ওই জায়গা থেকে, তাদের সঙ্গে তারা কোনো একটি যোগাযোগ তারা করেন এবং পরবর্তীকালে অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গিতে সংবেদনশীল মন নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীও গোটা বিষয়টির টাচে ছিলেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে কোনোরকম কোনো যোগাযোগ ওনার সাথে করা হয়নি। আমাদের ছবি দেখানো হয়েছে এই বলে যে আমরা আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে মধ্যস্থতা করতে এসেছি, এটা মিথ্যে। ডিজিটাল ইন্টারভিউ দিতে গেছিলাম তাদের আমন্ত্রণ, সেখানে ইনসিডেন্টালি কুণাল ঘোষ মহাশয়ের সাথে দেখা হয় এবং উনি ডেকে নিয়ে আলোচনা করতে পারেন। আমাদের নিজেদের আন্দোলনকারীদের মধ্যে কথা বলার বিষয় হচ্ছে সেটাই হয়েছে, কারণ কোনো মধ্যস্থতা এখানে ছিল না। যারা 4 জন আমার কাছে বিকেলে এসছেন সেই 4 জন নন, যারা লালবাজারে ছিলেন তারা অনুভব করেন যে ওখানে ওই ধর্নাটা চালানো ঠিক হচ্ছে না। কারণ বলে তারা মনে করেন যে দুপুরের পর থেকে ডাক্তারবাবুরা ছাড়া অন্য বহু শক্তি সেখানে জমা হওয়ার একটা পরিকল্পনা নিচ্ছে, যেটা ডাক্তারবাবুরা পছন্দ করছেন না। সেই ডাক্তারবাবুরা সকালবেলা আমার সঙ্গে যোগাযোগ করেন। লালবাজারের ব্যারিকেড এইভাবে আন্দোলনকারীদের চাপে তুলে দেওয়া, এই ঘটনা আগে কখনো কেউ দেখেনি। এবং একটা কথা পরিষ্কার জানিয়ে দিই, আন্দোলনকারীদের তরফ থেকে ওনার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করা হয়নি, বা ওনাদের কেউ যোগাযোগ করতে এলেও আমরা সেটাকে গুরুত্ব দিইনি। দয়া করে আমাকে খোঁচাখুচি করবেন না। কুণাল ঘোষ মিথ্যা কথা বলে, টেলিফোন বলে যন্ত্রটা মিথ্যা কথা বলবে না। পুলিশ বা সিবিআই বা ইডি যান, যেখানে ইচ্ছে যান, ফোনটা সার্চ করে দেখুন কারা ফোন করেছেন, কারা হোয়াটসঅ্যাপ করেছেন। আমি সেটা শীর্ষ মহলের দৃষ্টিগোচরে আনি, তার সমস্ত ডকুমেন্ট আমার ফোনটার মধ্যে রয়েছে। যে জুনিয়র ডাক্তার প্রেস কনফারেন্স করেছেন তাকে বলবেন যদি মনে হয় আমার ফোনটা যেন এসে দেখে যায়। আমাদের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক, এই অরাজনৈতিক আন্দোলন সম্পূর্ণভাবে অরাজনৈতিক থাকবে। খুব ক্লিয়ারলি আমি জানাতে চাই এখান থেকে, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বদের হস্তক্ষেপ আমরা এখানে চাই না। দেখুন, সব পক্ষই নিজেদের অবস্থান একদম পরিষ্কার করে দিতে চাইছেন, আমরাও তাই পরিষ্কার করে আপনাদের সামনে তুলে ধরলাম। তার কারণ হচ্ছে যে সবার ভূমিকাটা যদি পরিষ্কার হয়ে যায়, বক্তব্য যদি পরিষ্কার হয়ে যায়, আমাদের মধ্যেও তো কোনো সংশয় থাকে না, তাই না? আমি, আপনি, আমরা সবাই আমরা বুঝে যাই যে কি হচ্ছে না হচ্ছে। এবং সত্যি কথা বলতে কি, আদৌ কি এখন এই ধরনের কি হচ্ছে না হচ্ছে এসব জানতে রাজ্যবাসীর কোনো আগ্রহ রয়েছে? 9ই আগস্ট থেকে এই পর্যন্ত রাজ্যের মানুষের তো একটাই দাবি, এবং যে দাবিতে তারা অনড়, বিচার চাই। 7 দিনে ফাঁসি নয়, আইন সিদ্ধ এনকাউন্টার নয়, রাত্রিরের সাথী নয়, অপরাজিতা আইন নয়, শুধু তিলোত্তমার দোষীদের শাস্তি। সেখানে আন্দোলনকারী ডাক্তাররা কাকে ফোন করলেন কি করলেন না, এই আলোচনাটা শুরু হয়ে কি কোনো লাভ আছে? আগ্রহ আছে? এই আলোচনাটা যদি শুরু হয় তাতে কি হবে? হ্যাঁ, মানুষ বিভ্রান্ত হবেন, কারণ চিকিৎসকদের শুরু করা আন্দোলনটাকেই তো সাধারণ মানুষ আপন করে নিয়েছেন, তাই না? তারা সামনে, তারা নিজেরা রাস্তা দেখিয়েছেন, তারা রোগ ডায়াগনোসিস করেছেন, সেই পথে সবাই হাঁটছেন। তাই কেউ কি চায় যে এর মধ্যে কোনো রকম বিভ্রান্তি চলে আসুক? মানুষ কি দেখছেন? তারা দেখেছেন ফিয়ার্স লেনের ব্যারিকেড পুলিশ সরালো, ডাক্তাররা বেন্টিং স্ট্রিট পর্যন্ত হেঁটে গেলেন, 22 জন ডাক্তার লালবাজারের ভেতরে ঢুকলেন, আর কমিশনের টেবিলে
ওই শিরদাঁড়াটা সাজিয়ে দিয়ে এলেন। কমিশনারকে বললেন আপনি ইস্তফা দিন। কমিশনার নাকি বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বললে তিনি ইস্তফা দেবেন। তারপর কমিশনার কিন্তু দুবার নবান্নে ঘুরে এসছেন। আর ডাক্তাররা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তার মানে কি, ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাচ্ছেন আর পুলিশ পিছু হটছে। তাহলে সেটিংটা হলো কোথায়? আরও একটা কথা, নাগরিক আন্দোলন আর ডাক্তারদের প্রতিবাদে কোথাও কোনো অশান্তি হয়নি। অশান্তি তো হয়েছে 14ই আগস্ট ওই আর জি কর হাসপাতালে। আর সেই অশান্তি রাজনৈতিক স্বার্থে হয়েছিল বলে তো সন্দেহ। আরও একটা অশান্তি হয়েছিল ওই নবান্ন অভিযানে, সেখানেও তো রাজনৈতিক মশলাটা পর্যাপ্ত পরিমাণে ছিল। আর জি করে ডাক্তাররা তাই রাজনীতির ছোঁয়াচ এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক করেছেন, ডাক্তার তো রোগের সম্ভাবনাও তারা ধরেন, তারা জানেন কীভাবে রোগটা হওয়ার আগে আটকে দিতে হয়। ঠিক যেরকম স্বাস্থ্য ভবন এখন সন্দীপ ঘোষ আর উত্তরবঙ্গ লবির ছোঁয়া চেরাতে পারলে বাঁচে। আর শুধু কি স্বাস্থ্য ভবন, কেউই তো এদের ছোঁয়া চাইছেন না। সবাই চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত, তো বুঝে গেছেন এটা ছোঁয়াচে, ভয়ঙ্কর, মারাত্মক। সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস, যিনি বর্ধমান মেডিকেল কলেজে কর্মরত ছিলেন, আর তিলোত্তমার ধর্ষণ আর খুনে কিসের টানে যেন ওই আর জি কর হাসপাতালে এসে হাজির হয়েছিলেন। তাকে তো সেদিন ওই রাত 10:30টায় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আর তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের পাশেও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আর যে বেগুনি স্ট্রাইপ জামা বিরূপাক্ষ বিশ্বাস সেদিন পড়েছিলেন ওই ক্রাইম সিনে মৃতদেহের পাশে, ঠিক সেরকমই জামা পরে একজনকে আমরা দেখেছি, ছবিতে আছে, পেছন ফেরা ছিল, তাই জামাটা শুধু চিহ্নিত করা গেছে, মুখটা নয়। সেই বিরূপাক্ষ বিশ্বাসকে এবার কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে। অবশ্য নতুন কিছু না, ট্রান্সফারটা তিনি 2023-এর অগাস্টেই হয়ে গেছিলেন, জাননি। কারণ তারও মজার কারণ, তখন বর্ধমান মেডিকেল কলেজ তাকে ছাড়তে চায়নি, এখন তারা রাখতে চাইছে না। আর এদিকে কাকদ্বীপ মহকুমা হাসপাতাল, তারাও এখন তাকে নিতে চাইছে না। তো ত্রিশঙ্কু অবস্থা, মাঝখানে ঝুলে আছেন। ওই কাকদ্বীপে তো জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ শুরু হয়ে গেছে। এবার বিরূপাক্ষ বিশ্বাস যাবেন কোথায় বলুন তো? আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর স্পষ্ট হচ্ছে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার বেআব্রু দশা। সামনে আসছে মারাত্মক সব অভিযোগ। এক বিশেষ গোষ্ঠীর দাদাগিরি, থ্রেট কালচারে নাম জড়িয়েছে সরকারি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের। সেই গোষ্ঠীরই একজন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিরূপাক্ষ বিশ্বাস। আরজি কর কাণ্ডের দিন লাল জামার পাশাপাশি বেগুনি জামা পরে কে ঘটনাস্থলে ছিলেন তা নিয়ে বিস্তর জল ঘোলা হচ্ছে। চিকিৎসকদের সন্দেহ, ঘটনার দিন বেগুনি জামা পরে আরজি কর মেডিকেলে উপস্থিত ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। প্রশ্ন ওঠে, বর্ধমান মেডিকেলের চিকিৎসক হয়ে তিনি সেদিন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে কেন গিয়েছিলেন? গভীর সন্দেহ, সেই হাইলি সাসপিসিয়াস সিনেমার ভাষায়, যে ওইটা হচ্ছে যে বিরূপাক্ষ বিশ্বাস হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। সেই দিন যখন গিয়েছিলাম সময়টা হলো 2টো থেকে 3টের মধ্যে, ছিলাম একদমই বাইরে মানে যেখানে জমায়েত ছিল। শুধু কি তাই, বর্ধমান মেডিকেলের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বিরূপাক্ষর বিরুদ্ধে পড়ুয়া ডাক্তারদের ভয় দেখানোর অভিযোগের অডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, ফোন কলে কয়েক মাস আগে এমসিকের একজন ইন্টার্নকে ফোনে হুমকি দিয়েছিলেন বিরূপাক্ষ। যদিও অডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। তুই যদি কথা না শুনিস, আমি তোকে 2বার ফোন করবো না, কাউকে 2বার ফোন করি না। তো আমি কে সেটা তো প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করে নিবি। ঠিকঠাক না থাকলে তো রেজিস্ট্রেশনটা আটকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস। আর আমার নামে যদি কমপ্লেন লিখতে হয়, নামটা লিখে নে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। এই জন্যই আমার বলার কিছু নেই। যারা করছে তারা অত্যন্ত প্রভাবশালী বলে আমি এইটুকু বুঝতে পারছি। যদি এই জিনিসগুলো আমার কাছে আসে, এখন আমি আইনি ব্যবস্থা নেওয়ার কথা আমি ভাবি। বিতর্ক এড়াতে তড়িঘড়ি বিরূপাক্ষকে বদলি করে স্বাস্থ্য ভবন। কাকদ্বীপ মহকুমা হাসপাতালে তাকে বদলি করা হয়েছে, কিন্তু বদলির অর্ডার নিয়ে উঠছে প্রশ্ন। আন্দোলনকারীদের দাবি, ট্রান্সফার অর্ডারে দেখা যাচ্ছে 2023 সালের 11ই আগস্ট বদলির জন্য বলা হয়। 3রা সেপ্টেম্বর 2024 বিরূপাক্ষকে রিলিজ করে বর্ধমান মেডিকেল। কেন 13 মাস পরে বিরূপাক্ষকে রিলিজ? উঠছে প্রশ্ন। ট্রান্সফার অর্ডারে আমাদের 66 জন আছেন, ঠিক আছে? সেই 66 জনের মধ্যে এখনো 7 জনকে আমরা রেখে দিয়েছি আমাদের কাজের জন্য।
এই নয় যে কেউ প্রভাবশালী বলে আছে তাই নয় ব্যাপারটা, আমরা আমাদের কাজের জন্যই রেখে দিয়েছি এবং এটা স্বাস্থ্য ভবনের নলেজেই আছে। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, শুধুমাত্র অভিজ্ঞদের লবির কারণেই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই অর্ডার বলবৎ করতে সাহস পায়নি। বিরূপাক্ষর মতো এমন অনেকেই বর্ধমান মেডিকেল কলেজে অবৈধভাবে কর্মরত রয়েছেন। অর্ডার রিলিজের মধ্যে দিয়ে কর্তৃপক্ষ নিজেই নিজেকে প্রমাণ করে দিয়েছে যে থ্রেড কালচারের সাথে কর্তৃপক্ষ যুক্ত এবং কর্তৃপক্ষের কোলে বসেই এই থ্রেড কালচার বর্ধমানে প্রতিষ্ঠিত ছিল। বদলি নয়, বিরূপাক্ষর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি চিকিৎসক মহলের। এনএমসিকে চিঠি করছি যে এই ধরনের কাজ যারা করেছে তাদের ডাক্তার থাকার কোনো যোগ্যতা নেই, ডাক্তার সমাজের কলঙ্ক, এদেরকে বাদ দিতে হবে রেজিস্ট্রেশন, সেই দাবিও আমরা জানাচ্ছি সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে। আমরা সিবিআইকেও সমস্ত নথিপত্র আমরা দিয়ে দেবো। হুমকি দিয়েছে, অত্যাচার করেছে, সেই ছাত্রছাত্রী জুনিয়র ডক্টররা প্রতিরোধে সামিল হয়েছে এর বিরুদ্ধে। এই ভয়ে স্বাস্থ্য ভবন তাকে বাঁচানোর জন্য কাকদ্বীপে নিয়ে যাচ্ছে। যেটা ছড়ানো হচ্ছে আমার সম্বন্ধে সেটা একদমই মিথ্যে কথা। আরজিকরের সাথে কোনো যোগাযোগ নেই, আর কোথায় কি আন্দোলন হচ্ছে না হচ্ছে তার সাথে এর কোনো সম্পর্ক নেই, একদমই আলাদা জিনিস। এটা আমার মেধা তালিকা, মানে এমডি মার্ক, এমডিতে আমি কত নম্বর পেয়েছিলাম তার উপরে আমাকে একটা কাউন্সিলিং অ্যাটেন্ড করতে হয়েছে। সেই কাউন্সিলিং এর ভিত্তিতে আমি আমার সেই অর্থে কপালে জুটেছে কাজ। বিতর্কিত চিকিৎসকরা বদলির অর্ডার পেয়ে হাসপাতালে যোগ দিতে গিয়ে সেখানকার জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে পড়ছেন। বিরূপাক্ষর ক্ষেত্রেও যে তার অন্যথা হবে না, সেটা কাকদ্বীপ হাসপাতালে বিক্ষোভ দেখেই টের পাওয়া যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কো পাওয়ার্ড বাই আনমোল। যখন খেলা জমবে, আনমোল মারি প্লাসই জিতবে।